नमस्कार बंधुरा आमादेर चैनेले तोमादेर सकलके स्वागत। आज के आमरा तोमादेर जोन्नो निये एसेछि एकटी कैनाडियान शर्ट स्टोरी आवर रानवे काइट, जार लेखिका हलेन लुसी मड मन्टगोमेरी। गल्पटी शुने नेওয়ার आगे चलो आमरा जेने निই लेखिकार सम्पर्के। लुसी मड मन्टगोमेरीर जन्म 1874 साले ओ मृत्यु 1942 साले। तिनि एकजन बिख्यात कैनाडियान लेखिका। तार प्रथम प्रकाशित लेखा छिलो एकटी कविता अन केप ला फोर्स, जेटी द पैट्रियट नामक संबादपत्रे प्रथमबार प्रकाशित हय। तार सबचेये सफल उपन्यासटी हलो एन अफ ग्रीन गैबल्स। এই উপন্যাসটির মাধ্যমে তিনি ঔপন্যাসিক হিসেবে তার সফল কর্মজীবন শুরু করেন। এই বিখ্যাত লেখিকা 1942 সালে ইহলোক ত্যাগ করেন। আওয়ার রানওয়ে কাইট একটি মর্মস্পর্শী ছোট গল্প। গল্পটি মানুষের মধ্যে সম্পর্কের মূল্যের চারপাশে আবর্তিত। এটি আমাদের দেখায় যে স্বজনহীন একজন মানুষ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপের মতো। কোনো মানুষ একা বাঁচতে পারে না, তাই সে সর্বদা সঙ্গী খোঁজে। এই গল্পেও আমরা দেখি দুটি শিশু ক্লড ও ফিলিপ্পা অধীর হয়ে আত্মীয়ের খোঁজ করে, কারণ বাবা ছাড়া তাদের আর কেউ নেই এবং তাদের সঙ্গে খেলার জন্য দ্বীপে আর কেউ নেই। তাদের বাবাও নিকট আত্মীয়ের হারিয়ে যাওয়ায় খুব দুঃখী। শেষে তিনি তার হারিয়ে যাওয়া বোনকে খুঁজে পান এবং বাচ্চা দুটিও তাদের পিসিমা ও পিস্তুত ভাই বোনের উপস্থিতিতে বহু আকাঙ্ক্ষিত আত্মীয়দের পায়। এখানে বিচ্ছিন্ন স্বজনদের কাছাকাছি নিয়ে আসার ক্ষেত্রে ঘুড়িটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঘুড়িটি মানুষের মধ্যে যোগসূত্রের প্রতীক। গল্পটির একটি সুখকর পরিসমাপ্তি ঘটে যখন বহুদিন বিচ্ছিন্ন আত্মীয়রা পুনর্মিলিত হয়। চলো এবার আমরা শুনে নিই গল্পটির লাইন বাই লাইন বঙ্গা। আমাদের সঙ্গে খেলবার মতো বিগ হাফ মুনে অবশ্য কেউই ছিল না। আমরা দুজনের মধ্যে যত বেশি খেলা যায় খেলতাম। আমরা বিগ হাফ মুন দ্বীপে বাস করি। আমরা বলতে বাবা, ক্লড, আমি, এস্থার পিসি, মিমি ও ডিক। কিন্তু আগে আমি, ক্লড ও বাবা বাস করতাম। শুধু এই ঘড়িটার জন্যই আমরা আজ আরও অনেকে একসাথে হতে পেরেছি। সেই বিষয়ে আমি তোমাদের বলতে চাই। বাবা বিগ হাফ মুন দ্বীপের বাতিঘরের দায়িত্বে আছেন। আমার বয়স 11 আর ক্লড 12। শীতের সময় যখন বন্দর বরফে ঢেকে যায় আমরা মূল ভূখণ্ডে সরে যাই। বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে আমরা আবার আমাদের প্রিয় দ্বীপে ফিরে যাই। মজার কথা হলো, আমাদের যখন দ্বীপে ফিরে যাওয়ার সময় হতো মূল ভূখণ্ডের লোকজন যেন আমাদের জন্য করুণা দেখাতো। তারা বলতো আমাদের কত একা একা ওই দ্বীপে থাকতে হবে, কারণ কোনো বাচ্চা আমাদের সঙ্গে খেলবার জন্য থাকবে না। আমিও ক্লড আন্তরিকভাবে চাইতাম খেলাধুলা করার জন্য আমাদের সঙ্গে কোনো বাচ্চা থাকুক। লুকোচুরি বা ওই জাতীয় কোনো খেলা দুজনের পক্ষে সম্ভব ছিল না। শীতকালে মূল ভূখণ্ডে গেলে আমরা দুজন অন্যান্য বাচ্চার সঙ্গে খুব ঝগড়া করতাম। তাই এই বোধ হয় ভালো ছিল যে বিগ হাফ মুনে আর কেউ ছিল না। ক্লড এবং আমি কোনো দিন ঝগড়া করতাম না। আসলে আমরা ছাড়া বাবার কোনো আত্মীয় ছিল না। এটা আমাকে আর ক্লডকে বিভ্রান্ত করত। মূল ভূখণ্ডে প্রত্যেকেরই আত্মীয় ছিল, তাহলে আমাদের ছিল না কেন? এটা কি আমরা একটা দ্বীপে থাকি বলে? আমরা ভাবতাম আমাদের যদি কোনো কাকা, জেঠু, মামা, পিসি, মাসি বা খুড়তুতো মাস্তুতো ভাই বোন ইত্যাদি থাকতো তাহলে কত মজা হতো। এ ব্যাপারে আমরা একদিন বাবাকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তার মনটা এতই খারাপ হয়ে গেল যে আমাদের মনে হলো বাবাকে জিজ্ঞেস না করলেই ভালো হতো। বাবা বলেছিলেন এসব কিছু তার নিজের দোষের জন্য। বাবার মন খারাপ কেন হলো বা তিনি কী চাইলেন, আমি বা ক্লড কিছুই বুঝতে পারলাম। বিগ হাফ মুনে গ্রীষ্মকাল সবসময়ই খুব মনোরম। যখন আবহাওয়া সুন্দর থাকে বন্দরকে নীল ও শান্ত দেখায়। বাতাস ও সমুদ্রের ঢেউ খুব কম থাকে। প্রতি গ্রীষ্মে আমাদের প্রিয় কিছু খেলা থাকে। গত গ্রীষ্মে ডিক ও মিমি আসার আগে আমরা ঘুড়ি নিয়ে খুব ব্যস্ত ছিলাম। মূল ভূখণ্ডে একটি ছেলে ক্লডকে ঘুড়ি বানানো শিখিয়েছিল। দ্বীপে ফিরে এসে আমরা অনেক ঘুড়ি বানালাম। ক্লড দ্বীপের অন্য প্রান্তে চলে যেত এবং আমরা পরস্পর ঘুড়ি উড়িয়ে জাহাজডুবি হওয়া নাবিকদের সংকেত দেওয়ার খেলা খেলতাম। আমাদের লাল কাগজে বানানো একটি বিশাল ঘুড়ি ছিল। তার সারা গায়ে জরির তারা বসিয়ে দিয়েছিলাম এবং আমাদের পুরো নাম লিখে দিয়েছিলাম। ক্লড লিট এবং ফিলিপ্পা লিট, বিগ হাফ মুন বাতিঘর। একদিন ঘুড়ি ওড়ানোর পক্ষে সুন্দর বাতাস ছিল। আমি বুঝতে পারলাম না এমন কি করে হলো, কিন্তু বাড়ি থেকে ঘুড়িটা আনবার পথে আমি হোঁচট খেলাম এবং পাথরের উপর পড়ে গেলাম। আমার কনুইটা ঘুড়ির মধ্যে ঢুকে গেল আর ঘুড়িতে একটি বড় গর্ত হয়ে গেল। বাতাস পড়ে যাওয়ার আগে যদি আমাদের ঘুড়িটি ওড়াতে হতো তাহলে ঘুড়িটি সারানোর জন্য আমাদের তাড়াহুড়ো করতে হতো। আমরা বাতিঘরে ছুটে গেলাম। আমরা জানতাম সেখানে আর লাল কাগজ ছিল না। হাতের কাছে যা পেলাম তুলে নিলাম। বসার ঘরে বইয়ের আলমারির মাথায় একটি পুরনো চিঠি ছিল, সেটাই তুলে নিলাম। সেই চিঠি দিয়ে ঘুড়িতে তাপ্পি মারলাম। চিঠির একটি অংশ ঘুড়ির দুই দিকেই আটকে দিলাম এবং আগুনে শুকিয়ে নিলাম।
ওড়াতে শুরু করলাম এবং পাখির মতো ঘুড়িটা আকাশে ওপরের দিকে উড়তে লাগলো। বাতাস খুব সুন্দর ছিল আর ঘুড়িটা ওপরের দিকে উড়তেই থাকলো। কিন্তু হঠাৎ সুতো কেটে গেল আর ক্লড এক টুকরো সুতো হাতে নিয়ে বোকার মতো দাঁড়িয়ে থাকলো। আমাদের ঘুড়িটা মূল ভূখণ্ডের দিকে উড়ে গেল। 1 মাস পরে বাবার জন্য একটি চিঠি এলো। চিঠি পড়া শেষ হওয়ার পর তার চোখ দুটো দেখে মনে হলো যেন তিনি কাঁদছিলেন। তোরা জানতে চাস তোদের ঘুড়ির কী হয়েছে? তিনি জিজ্ঞেস করলেন। তারপর তিনি আমাদের পাশে বসলেন এবং পুরো গল্পটি আমাদের বললেন। বাবার একজন ভাই ও একজন বোন ছিলেন। তিনি তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যান। বেশ কয়েক বছর পর তার অনুশোচনা হয় এবং যখন তিনি ফিরে গেলেন দেখলেন তার ভাই মারা গেছে এবং তার বোনকে তিনি আর খুঁজে পেলেন না। যে চিঠি বাবা সবে পেয়েছেন সেটি তার বোনের কাছ থেকে এসেছে। তার বোন এস্থার পিসি, ডিক ও মিমির মা। তিনি একজন বিধবা যিনি কয়েকশো মাইল দূরে বাস করতেন। একদিন যখন ডিক ও মিমি জঙ্গলে ছিল তারা ঘুড়িটিকে একটি গাছের মাথায় আটকে থাকতে দেখল এবং সেটাকে বাড়ি নিয়ে এলো। যখন তাদের মা ঘুড়িটাকে তার চিঠি দিয়ে তাপ্পি মারা দেখলো তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এটা সেই চিঠি যা তিনি একবার তার ভাইকে লিখেছিলেন। ফিলিপ্পা তার মায়ের নাম ছিল আর ক্লড ছিল তার বাবার নাম। তিনি বুঝে গেলেন আমরা কে। তাই তিনি সেই মুহূর্তে বিঘা মনে চিঠি লিখলেন এবং বাবা তার চিঠি পেলেন। পরের দিন বাবা গিয়ে এস্থার পিসি, ডিক আর মিমিকে তার সঙ্গে নিয়ে এলেন। সেই সময় থেকে তারা এখানে আছে। এস্থার পিসি খুব ভালো এবং ডিক ও মিমিও এত হাসি খুশি যে ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই যে আমাদেরও এখন আত্মীয় আছে। তাহলে আজকের ভিডিওয়ে আমরা শুনলাম একটি বিখ্যাত ক্যানাডিয়ান শর্ট স্টোরি আওয়ার রানওয়ে কাইট। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। জুড়ে থাকার জন্য ধন্যবাদ।